নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রবীন্দ্রনাথ মৈত্রের লেখা গিরিবালার জীবনপঞ্জি। গিরিবালাকে জানিতাম। গ্রামের নদীটির বাঁকের মুখে বেত ঝোপের ছায়ার অন্ধকার আশ্রয় করিয়া ছুটির সময় যখন সন্ধ্যাকালে বোয়াল মাছের সন্ধানে ছিপ ফেলিয়া বসিতাম, তখন সে ঘাটে প্রদীপ ভাসাইতে আসিত। একখানি গোল মুখ, টিকালো নাক, তাহাতে একটি ছোট নোলক। নিতাই জেলের ৮ বছরের মেয়ে, নাম গিরিবালা। প্রতি সন্ধ্যায় সে নদীর স্রোতে ভাগ্যের প্রদীপ ভাসাইয়া মাটির কলসিতে জল ভরিয়া মৃদু স্বরে বন্দ মাতা সুরধ্বনি গাহিতে গাহিতে ঘরে ফিরিয়া যায়। গিরিবালার বাল্য জীবনের এই বৈচিত্র্যবিহীন ইতিহাসটুকুই আমার জানা ছিল। ইহার পর যাহা শুনিয়াছি তাহাই লিখিতেছি। 10 বৎসর যখন বয়স, তখন গিরিবালার বিবাহ হইল এবং সেই বৎসরেই পিতা নিতাই ও স্বামী সদানন্দ পদ্মায় মাছ ধরিতে গিয়া আর ফিরিল না। মায়ের সঙ্গে গিরিবালাও কাঁদিল। তাহার পর নিতাই মাঝির জাল শুকাইবার চালাখানিতে ঢেকি পাতিয়া মাতা ও পুত্রী পাড়ার লোকের ধান ভানিতে আরম্ভ করিয়া দিল। বৎসর 4-5 পর একদিন রায়বাবুদের আঙিনায় আছড়াইয়া পড়িয়া গিরিবালার মাতা কাঁদিয়া জানাইল যে আজ 1 মাস হইতে রাত্রিতে তাহার ঘুম হয় নাই। সমস্ত রাত্রি তাহার বাড়ির চারপাশে লোকের পায়ের শব্দ শোনা যায়। ভয়ে তাহার গা ছমছম করিতে থাকে। 3 পুরুষ আগে রায়বাবুরা ছিলেন গ্রামের জমিদার। জমিদারি এখন বাস্তুভিটার 7.5 বিঘা জমিতে আসিয়া ঠেকিয়াছে। দেউড়ি এখনো আছে, কিন্তু দারোয়ান নাই। তথাপি এখনো বদন রায় মহাশয়কে অনেক অভিযোগ শুনিতে হয়। কিছুদিন পূর্বেও বিচার করিয়া জরিমানা ও নজর বাবদ কিছু প্রাপ্তি ছিল, কিন্তু সম্প্রতি ফজল মিয়া বাঁশচিটা ইউনিয়নের প্রেসিডেন্ট হওয়াতে প্রাপ্তির পথ একেবারে রুদ্ধ হইয়া গিয়াছে। কাজেই এখন বিচার না করিয়া রায়বাবু শুধু পরামর্শ দিয়া থাকেন। দারোগাকে সকল কথা জানাইবার উপদেশ দিয়া তিনি বুড়ি মানদাকে বিদায় করিয়া দিলেন। দরকার হইলে তাহার পক্ষ হইয়া দারোগাকে 2 কথা বলিবেন, এ ভরসা দিতেও ত্রুটি করিলেন না। এইবার মানদা বিপদে পড়িয়া গেল। দারোগা হাকিম, তাহার সহিত কি করিয়া কথা বলা যায়? অনেক ভাবিয়া একদিন সে 1 কাঠা সরু ধানের চিড়া লইয়া গ্রামের চৌকিদার নছর শেখের শরণ লইল। উপঢৌকন পাইয়া খুশি হইয়া নছর শেখ দিন কয়েক রোঁদ হইতে ফিরিবার পথে নিতাই মাঝির বাড়ির নিকটে হাঁক দিয়া গেল বটে, কিন্তু তাহাতেও গিরিবালার মাতার অস্বস্তির কারণ ঘুচিল না। অবশেষে বিনা পারিশ্রমিকে নছর শেখের ধান ভানিয়া ও গাছের মর্তমান কলা উপহার দিয়া বুড়ি একদিন তাহাকে দারোগার নিকট লইয়া যাইতে নছর শেখকে রাজি করিল। সুযোগও ঘটিয়া গেল। পাশের গ্রামেই দারোগা সাহেব তদন্তে আসিয়াছিলেন। নছর শেখকে অগ্রবর্তী করিয়া কালীগাইয়ের 1 ঘটি দুধ হাতে বুড়ি গিয়া সেখানে উপস্থিত হইল। সম্মুখে আসামি ও ফবিয়াদি পক্ষের অনেকগুলি সাক্ষী যুক্ত করে দণ্ডায়মান। তাহাদের সম্মুখে সদ্য গঠিত ছোট বংশমঞ্চে দারোগা সাহেব বসিয়া, মঞ্চের সম্মুখ দিককার একটা খুঁটিতে বাঁধা একজোড়া মুরগি, পিছনের খুঁটিতে বিরাট কৃষ্ণকায় এক খাসি বাঁধা। গম্ভীর মুখে দারোগা সাহেব লিখিতেছিলেন। মুরগি ও খাসির সহিত 1 ঘটি দুধের তুলনা করিয়া বুড়ি মনে মনে শঙ্কিত হইল। পরক্ষণেই নছর শেখের ইঙ্গিত মাত্রে দারোগা সাহেবের 2 পা জড়াইয়া ধরিয়া অশ্রুপাতের সঙ্গে সঙ্গে বুড়ি আপনার বক্তব্য বলিতে আরম্ভ করিল। দারোগা সাহেব অর্ধেক শুনিয়াই কহিলেন, মেয়ের বয়স কত? এই 16 বছর হুজুর। সম্মত। এখন যাও, সরেজমিনে তদন্ত করব। হ্যাঁ, তারপর আসামির 2 নম্বর সাক্ষী বাঁটু দপ্তরি।
বাটু দপ্তরি আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। নছর বুড়িকে লইয়া গিয়া কানে কানে কহিল, সাঁঝে বাড়ি থেকো জেলের বেটি, দারোগা সাহেব যাবেন। বুড়ি অকুলে কুল পাইয়া মা মনসার নামে 5 পয়সার বাতাসা মানত করিয়া ঘরে ফিরিল। মায়ের মুখে সমস্ত শুনিয়া উচ্ছ্বসিত আনন্দে গিরিবালা খানিক কাঁদিল। তারপর বেড়ায় টাঙানো সত্যনারায়ণের ছবিখানির সম্মুখে গলবস্ত্রে প্রণাম করিয়া কহিল, লজ্জা নিবারণ হরি, লজ্জা নিবারণ করো ঠাকুর। তখন সন্ধ্যা। তুলসীতলায় প্রদীপ দিয়া গললগ্ন বস্ত্রাঞ্চলে বারবার মাটিতে মাথা ঠেকাইয়া গিরিবালা সম্ভবত কোনো প্রার্থনা জানাইতেছিল। এমন সময় দারোগা সাহেব আঙিনায় প্রবেশ করিলেন। জুতার শব্দে মুখ ফিরাইয়া দারোগাকে দেখিয়া গিরিবালা মুহূর্তের মধ্যে ঘরের পিছনে অদৃশ্য হইয়া গেল। মানদা রান্নাঘর হইতে তাড়াতাড়ি বাহির হইয়া আসিয়া দাওয়ায় একখানি মাদুর বিছাইয়া দিল। দারোগা সাহেব আসন লইয়া সমস্ত শুনিয়া গিরিবালাকে ডাকিলেন। পরনের ছোট কাপড়খানির চারিদিক সামলাইতে সামলাইতে সংকুচিতা গিরিবালা আসিয়া দাঁড়াইল। 2 চক্ষুর সমস্ত শক্তিকে একত্র করিয়া সন্ধ্যার স্তিমিত আলোকেও দারোগা সাহেব ভালো করিয়া গিরিবালাকে দেখিয়া লইলেন। মেয়েটি দেখিতে নিতান্ত মন্দ নহে। তখন তাহার মনের গতিটা কোন দিকে বুঝিবার জন্য 2-1টি প্রশ্ন করিতেই লজ্জায় মরিয়া গিয়া গিরি একেবারে ঘরের অন্ধকার বেড়ায় গিয়া মুখ লুকাইল। মানদা ক্রমাগত ঘরের মধ্য হইতে ঠেলিতে লাগিল, কিন্তু কোনো ক্রমেই কন্যাকে বাহিরে পাঠাইতে পারিল না। অগত্যা কিছুক্ষণ অপেক্ষার পর দারোগা সাহেব উঠিলেন এবং মধ্যে মধ্যে সন্ধান লইবেন মৃদু হাসিয়া এই প্রতিশ্রুতিটা দিয়া গেলেন। দারোগা চলিয়া গেলে বাহির হইতে নছর চৌকিদার আঙিনায় প্রবেশ করিয়া কহিল, বেঁচে গেলে জেলে বউ, হাকিম তোমার সহায় হয়েছেন। বুড়ি নিশ্চিন্ত হইয়া 2 কর কপালে ঠেকাইয়া দেবতার উদ্দেশ্যে প্রণাম করিল, কিন্তু গিরি সেদিন আর শয্যা ছাড়িয়া উঠিল না। ইহার পর দিন কয়েক নানা স্থানে তদন্তে যাইবার পথে দারোগা সাহেব প্রতিশ্রুতি মতো বুড়িও তাহার কন্যার সন্ধান লইতে আসিলেন, কিন্তু সন্ধানের মুখ্য বস্তুটি ঘোড়ার পায়ের শব্দ পাইলেই ঘরের পিছনের ভাঙা বেড়ার ফাঁক দিয়া যে কোথায় অন্তর্হিত হইয়া যাইত তাহা মানদাও আবিষ্কার করিয়া উঠিতে পারিত না। কন্যার এই অকৃতজ্ঞতায় বুড়ি লজ্জিত হইত ও কন্যার পক্ষ হইতে হাকিমের কাছে ক্ষমা চাহিয়া তাহার জন্য প্রতিবারই ভগবানের আশীর্বাদ ভিক্ষা করিত। বলা বাহুল্য, এই একঘেয়ে নিরস ক্ষমা ভিক্ষা দারোগা সাহেবের বেশি দিন ভালো লাগিল না এবং বাঁশচিটার হাটের পথে তাহার গতিবিধি ক্রমে ক্রমে বিরল হইয়া আসিল। ইহাতে অবশ্য গিরিবালার অবস্থার কোনো ইতর বিশেষ হইল না। জীবনধারা যেমন বহিতেছিল তেমনই বহিয়া যাইতে থাকিল। সমস্ত দিন নানা কাজের মধ্যে আপনার অবস্থার কথাটি বিশেষ মনে থাকিত না, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই জগতে দুর্ভাবনা আসিয়া জুটিত এবং পৃথিবীটাকে মনে হইত একটি জীবন্ত প্রেতপুরী। সহসা একদিন গিরিবালার সমস্ত দুর্ভাবনার সমাপ্তি হইল। সেদিন শ্রাবণের বর্ষণ প্রভাত হইতেই আরম্ভ হইয়াছিল। বর্ষার রাত্রি। প্রথম প্রহরেই পল্লীর বুকে নিশীথের নিস্তব্ধতা ঘনাইয়া আসিয়াছিল। সেই নিস্তব্ধতা ভেদ করিয়া গিরিবালার মাতার কুটির প্রাঙ্গণ হইতে সহসা এক আর্ত চিৎকার ধ্বনি উঠিল। শ্রাবণের বর্ষণরব ছাপাইয়া সে আর্তনাদ সুখ সুপ্ত ভদ্রপল্লীকে পর্যন্ত ধ্বনিত করিয়া তুলিল এবং পল্লীর নিদ্রা জড়তা টুটিবার পূর্বেই ভরা নদীর তরঙ্গ কল্লোলে ডুবিয়া গেল। গ্রামে যে একেবারে চাঞ্চল্য উপস্থিত হইল না তাহা নহে। ওপারে ঝাউবনের অন্ধকারের অন্তরালে যখন গিরিবালাকে বহিয়া পানসি অদৃশ্য হইয়া গিয়াছে, তখন পথের মোড়ে নছর চৌকিদারের ভীম গর্জন শোনা গেল। এদিকে গণেশ মাঝির মুখে সংবাদ পাইয়া
হারু ঘোষাল আসিয়া রায়বাবুকে ডাকিয়া তুলিয়া কহিলেন, যা ভেবেছিলাম রায়বাবু তাই হলো, নিতাই মাঝির মেয়েকে নিয়ে গেল। রায়বাবু চক্ষু মুছিয়া রাম নাম জপিতে জপিতে বাহিরে আসিলেন। ক্রমে ক্রমে রায়বাড়ির বৈঠকখানায় গ্রামের ভদ্র সন্তানদের একটি ছোট সভা বসিয়া গেল। মাখন ভৌমিকের বয়স অল্প, শখের থিয়েটারে ক্রমাগত লক্ষণের ভূমিকা অভিনয় করিতে করিতে বিপন্না স্ত্রীলোকের প্রতি তাহার একরকম মমত্ববোধ জন্মিয়াছিল। সভাস্থ একজন থানায় সংবাদ দিবার প্রস্তাব করিতেই সে কহিল, থানায় খবর দেওয়া কিছু নয়, আমি যাচ্ছি, আপনারা বসুন। হারু ঘোষাল ধমক দিয়া কহিলেন, ওই কাজটি করো না বাবাজি। থিয়েটার করতে গিয়ে চিনতে চাঁড়ালের পা ধরে দাদা দাদা বলে চেঁচাও, সেটা বরং সওয়া যায়, কিন্তু ছোট লোকের হাতে মার খেয়ে আর আমাদের মুখ হাসিও না। ছোট লোকের হাতে মার খাওয়ার আশঙ্কায় অকস্মাৎ মাখন ভৌমিকের উৎসাহ দপ করিয়া নিভিয়া গেল, এবং অতঃপর থানায় সংবাদ দেওয়াই যে সর্বাপেক্ষা সুযুক্তি, সে বিষয়ে কাহারও মতদ্বৈধ রহিল না। গিরিবালার চরিত্র সম্বন্ধে সত্য মিথ্যা সর্বপ্রকার আলোচনা করিয়া যখন ক্রমে ক্রমে থামিয়া গেল, তখন একদিন হঠাৎ সংবাদ আসিল যে গিরিবালাকে বারখালির আমির শেখের বাড়িতে পাওয়া গিয়েছে। গ্রাম আবার চঞ্চল হইয়া উঠিল, এবং যদিও হাটবার, তথাপি বাঁশচিটা ইউনিয়নের প্রেসিডেন্ট চামড়ার দালাল ফজল মিয়ার বাড়ির বাহিরের আঙিনায় কৌতূহলী দর্শকের ভিড় জমিয়া গেল। ক্ষান্ত বর্ষণ শ্রাবণ দিবসের রক্তসন্ধ্যা সমস্ত আকাশকে আরক্ত করিয়া তুলিয়াছিল। সঙ্গী চৌকিদার দুজনের কাঁধে হাত রাখিয়া টলিতে টলিতে গিরিবালা আসিয়া দাঁড়াইল। ব্যর্থ অশ্রুপাতের চিহ্ন তখনও তাহার কপলে শুকায় নাই। জাগরণ রক্তিম নিষ্প্রভ চক্ষু দুটি তখনও সন্ধ্যার রক্তদীপ্তিতে জ্বলিয়া জ্বলিয়া উঠিতেছিল। চারিপাশে চিরপরিচিত মূর্তিগুলি গিরিবালা একবার দেখিয়া লইল, কিন্তু সেকালের মতো আজ আর মাথায় ঘোমটা টানিয়া দিল না। ক্ষণিকের জন্য গ্রামের লোকের মনে হইল এ যেন সেই গিরিবালা নহে। এই সময় জনতার পেছন হইতে ছুটিয়া আসিয়া উন্মাদের মতো কন্যার বুকে ঝাঁপাইয়া পড়িয়া মানদা চিৎকার করিয়া উঠিল, তোর এ দশা কে করেছে গিরি? উদ্ভ্রান্ত দৃষ্টিতে নিমেষকালের জন্য মায়ের মুখের দিকে চাহিয়া গিরিবালা অঙ্গুলি তুলিয়া আকাশের দিকে দেখাইয়া দিল, কথা কহিল না। ফজল মিয়ার হুকুমে আসামি আমির শেখ হাজির হইল। ফজল মিয়াকে পায়ের নাগড়া খুলিতে দেখিয়া আমির শেখ দুই হাত জুড়িয়া কহিয়া উঠিল, হুজুর, ও আমার নেকার বিবি। সহসা এই কথা শুনিয়া গিরিবালা শিহরিয়া উঠিল এবং সমস্ত দেহভার ফজল মিয়ার পদতলে নিক্ষেপ করিয়া অস্ফুট স্বরে কি কহিল তাহা বোঝা গেল না। তাহার মাথায় হাত দিয়া সংক্ষিপ্ত একটি আশ্বাসবাণী উচ্চারণ করিয়া ফজল মিয়া আমির শেখকে থানায় লইয়া যাইতে হুকুম দিলেন। থানা বহু দূরে, কাজেই সে রাত্রি ফজল মিয়ার জিম্মায় গিরিবালাকে রাখিয়া মেম্বারেরা হাট করিতে চলিয়া গেলেন। গভীর রাত্রে ফজল মিয়ার গরুর গাড়ির গাড়োয়ান কাদের শুনিতে পাইল কে যেন তাহার মনিবের বাহিরের কোঠাঘরে মিনতিস্বরে কহিতেছে, আপনার পায়ে পড়ি হুজুর, আপনি আমার ধর্মবাপ। তাহার পরই মেঘ গর্জনের সাথে সাথে শ্রাবণ রাত্রি ধারা নামিয়া আসিল, আর কিছু শোনা গেল না। ইহার পর থানা, অভিযোগ দণ্ডবিধি আইনের অনেকগুলি ধারা ঘেঁষিয়া গিয়াছে। মামলা সঙ্গীন, আসামির একরার লইতে হইবে, কাজেই গিরিবালাকেও এক রাত্রি থানায় অপেক্ষা করিতে হইল। পরদিন প্রভাতে যখন চৌকিদারের সাথে সে গরুর গাড়িতে গিয়া উঠিল, তখন থানার বারান্দায় চেয়ারে উপবিষ্ট দারোগা সাহেব এবং তাহার সম্মুখে দণ্ডায়মান শৃঙ্খলিত আমির শেখ, এই উভয়ের মধ্যে গিরিবালা কোনো প্রভেদ দেখিতে পাইল না। ইহার পর সাহেব ডাক্তার, লেডি ডাক্তার, পুলিশের বড় কর্তা, উকিল, মোক্তার কয়েকদিন ধরিয়া তাহাকে কত কথা জিজ্ঞাসা করিলেন।
স্বপ্নাবিষ্টের মতো গিরিবালা তাহার উত্তর দিয়া গেল। কি বলিল তাহাও মনে রহিল না, কিন্তু কাঠগড়ায় দাঁড়াইয়া আসামি আমির শেখ ও তাহার 6টি সহচরকে দেখাইয়া আপনার জীবনের কলঙ্কের প্রত্যেকটি কাহিনী সে স্পষ্ট ভাষায় কহিয়া গেল, বলিতে কোথাও বাঁধিল না। গ্রাম হইতে যে 2-1 ভদ্র সন্তান মানদাকে লইয়া মামলা উপলক্ষে শহরে আসিয়াছিলেন, তাহারা নিতাই মাঝির কন্যার এই নির্লজ্জতায় স্তম্ভিত হইয়া গেলেন। বিচার সমাপ্ত হইয়া গিয়াছে। আদালতের বটতলায় মানদার গরুর গাড়ি গ্রামে ফিরিবার উদ্যোগ করিতেছিল। গিরিবালা ছুটিয়া আসিয়া 2 হাতে চলন্ত গাড়ির চাকা ধরিয়া কাঁদিয়া কহিল, আমাকে ফেলে যাস নিমা, নিয়ে চল। ইহার উত্তরে গাড়ির মধ্যে একজন হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল। তাহাকে ধমক দিয়া হারু ঘোষাল গাড়ির পর্দা তুলিয়া দাঁত খিচাইয়া কহিলেন, তা বটেই তো, বুড়ি তোমাকে নিয়ে এখন পরকাল খোয়াক। গরুর গাড়ির চাকা হইতে গিরিবালার শিথিল মুষ্টি খুলিয়া পড়িল। গাড়ি চলিয়া গেল। লোকের মুখে এই পর্যন্তই শুনিয়াছিলাম। ইহার পর বিচিত্র পুঁথির বিবিধ তথ্যের নিচে পুরাতন কাহিনীটা একেবারেই চাপা পড়িয়া গিয়াছিল। আজ সহসা গিরিবালার কথা মনে হইবার হেতু আছে। কাল বদলি হইয়া আসিয়া প্রাতেই প্রাথমিক পরিদর্শনের কাজে বাহির হইয়াছিলাম। এমন সময় কে চিৎকার করিয়া উঠিল, ছেড়ে দাও গো, ছেড়ে দাও, আমার দেশের মানুষ যাচ্ছে, ছেড়ে দাও। মুখ ফিরাইয়া দেখি একটি রমণী পাগলা গারদের মোটা লোহার শিক 2 হাতে ধরিয়া টানিতেছে। নিকটে আসিয়া দাঁড়াইলাম। চিনিতে বিলম্ব হইল না। মাটিতে জানু পাতিয়া বসিয়া আমার মুখের দিকে চাহিয়া গিরিবালা জিজ্ঞাসা করিল, ওগো, আমার দেশের মানুষ এমন কেন হলো? আমার ডাক্তারি বিদ্যায় আর এই প্রশ্নের উত্তর জুটিল না। নীরবে ফিরিয়া গেলাম। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।